আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে ফুলতলি সাহেব বাড়িতে আমাদের একজন সহপাঠী অর্থাৎ সাদিস জামাতের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজউদ্দিন তিনি পুকুরে ডুবে মারা গিয়েছেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে রিয়াজউদ্দিন বা রিয়াজ ভাই উনি আমার সাথেই ছিলেন। আমরা একই ফরিকে ছিলাম, অর্থাৎ সাদিস জামাতে যারা আসি আমরা আমাদেরকে বিভিন্ন ফরিকে ভাগ করে রাখা হয়। তো আমরা ছিলাম 3 নম্বর ফরিকে, আর আমাদের থাকার জন্য বিভিন্ন কামরা দেওয়া হয়। তো আমরা ছিলাম 9 নম্বর কামরা। তো উনি ছিলেন 9 নম্বর কামরার একজন নাজিম, আর আমি ছিলাম ফরিক যে 3 আছে, আমাদের যে ফরিক আছে সেই ফরিক 3-এর নাজিম। তো সেই হিসেবে আমাদের মধ্যে একটি ভালো সম্পর্ক ছিল। তাছাড়া আমরা 9 নম্বর কামরার পাশাপাশি ছিল আমাদের বিছানাটা, একসঙ্গেই থাকতাম। তিনি যেদিন মারা যান অর্থাৎ বৃহস্পতিবারে তিনি মারা যান। তো বৃহস্পতিবারের আগের রাত্রে অর্থাৎ বুধবার রাত এবং মঙ্গলবার রাত, এই 2 রাতে আসলে ওনার কাছে আমরা তো রুমে যারা থাকে একজন আরেকজনের কাছে পড়া সবক দেই। তো ওনার কাছে আমি পড়া সবক দিয়েছি এবং উনি ওনার কাছে আমার কিছু ভুল ত্রুটি ছিল সেগুলা তিনি আমাকে ধরিয়ে দিয়েছেন এবং শুধরানোর চেষ্টা করেছেন। তো এই হিসেবে ওনার সাথে একটা ভালো সম্পর্ক, এই 2 দিন থেকে ভালো সম্পর্ক হয়। যাই হোক, যেদিন তিনি মারা যান অর্থাৎ বৃহস্পতিবার, ওই দিন আমরা একসাথে ক্লাস করি, যে কামরাতে আমাদের ক্লাস করে একসাথে আমরা যাই, যেহেতু আমরা ফরিক 3। তো প্রথমে আসলে সবকের ঘন্টা থেকে ওনার সাথে মানে ওই দিন দেখা হয়। সবকের ঘন্টা যখন হয় তখন আমরা একজন হুজুরের কাছে যখন পড়া দিচ্ছি, তো পড়া উনি ছিলেন কামরুজ্জামান হুজুর। তো কামরুজ্জামান হুজুরের কাছে আমরা পড়া দিচ্ছি, তো উনি আসলে একেবারে শেষের সিরিয়ালে ছিলেন। আমরাও শেষ পর্যায়ে ছিলাম, তবে শেষ লাইনে আমরা ছিলাম, তিনি শেষ লাইনের পিছনেও ছিলেন। তো উনি পড়া দেওয়ার জন্য সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াহুড়া করে তিনি আমাদের লাইনে চলে আসছেন এবং আমাদের সাথে পড়া দিয়েছেন শেষ পর্যন্ত। তো ওইটাই ছিল ওনার শেষ, মানে হুজুরের কাছে পড়া সবক দেওয়া। উনি ওনার লাইনে না থাকা সত্ত্বেও জুড়ে এসে উনি পড়াটা দিয়েছেন। যাই হোক, ওনার ইচ্ছা ছিল যে হুজুরকে পড়া শোনানো। তো সেদিন আমরা পড়া শোনাইছি, শোনানোর পরেই মানে তাসবিদের ঘন্টা শুরু হয়। তো তাসবিদের ঘন্টার আগে তিনি আমাকে বলেন যে রাসেল ভাই, আজকে গোসল করবেন কিনা? তো আমি বলেছিলাম যে হ্যাঁ, অবশ্যই গোসল করব। তো তিনি বললেন যে ঠিক আছে, তাইলে আমরা তাসবিদের ঘন্টা আমাদের রুমে অর্থাৎ 9 নম্বর কামরাতে আমরা তাসবিদের ক্লাস করব। পরে সেখান থেকে আমরা তাড়াহুড়া করে মানে তাড়াতাড়ি আমরা গোসলে যেতে পারবো, আবার তাড়াতাড়ি আসতে পারবো। কারণ অন্যান্য রুমে আবার তাসবিদের ক্লাস করতে গেলে দেখা গেছে যে রুমে আসতে আসতে কাপড় চেঞ্জ করতে করতে লেট হয়ে যায়। যার কারণে তিনি আমাকে অফার দিয়েছেন যে আমরা 9 নম্বর কামরাতেই, অর্থাৎ আমাদের যে কামরা আছে আমাদের কামরাতেই আমরা এই তাসবিদের ক্লাস করব। সেখান থেকে আবার কাপড় চোপড় নিয়ে তাড়াতাড়ি আমরা গোসলে চলে যাব, যাতে গোসল থেকে আমরা তাড়াতাড়ি ফিরে এসে নামাজে যেতে পারি। তারপরে প্রস্তুতি নেই গোসলে যাওয়ার। তো প্রস্তুতি নিতে নিতে এক পর্যায়ে দেখা গেছে যে আমি ওনার আগে বের হয়ে গেছি, আমার পিছনে পিছনে উনি আসেন। তারপরে আমরা যখন একসাথে গোসলে যাই, আমাদের কামরায় আরেকজন ছিল আব্দুল লতিফ, আমাদের সহপাঠীর মধ্যে একজন, যার সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল। আসলে কামরার মধ্যে তো অনেকেই 55 জনের মতো থাকে, বা আরো বেশিও থাকে বা আরো কমও থাকে, কিন্তু সবার সাথে তো আর খুব ভালো একটা সম্পর্ক হয় না। তো আমরা যে কয়জন আছিলাম খুব ভালো একটা সম্পর্ক ছিল। তাদের মধ্যে আমরা 3 জন একসাথে গোসলে ছিলাম, রিয়াজ ভাই, আমি আর আব্দুল লতিফ। 3 জন একসাথে গোসল করার সময় যখন পুকুরে আসি তখন একসাথে আমরা গল্প গুজব করি, বিভিন্ন ঢং তামাশা করি। ঢং তামাশা করতে করতে আমরা গোসলও করি। এক পর্যায়ে মানে উনি আসার পরে যখন শুধু উনার পাটাই পা ঘষাচ্ছেন, অনেক সময় ধরে পা ঘষাচ্ছেন বা হাত ঘষাচ্ছেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি তো শুধু হাত পা ঘষাচ্ছেন, আজকে গোসল করবেন না? তো তিনি বললেন গোসল অবশ্যই করব, আমি হাত পা ধুয়ে তারপরে একসাথে ডুব দিয়ে উঠে যাব। মানে বারবার তিনি একবার পানিতে নামবেন, আবার উঠে মানে পরিষ্কার করবেন না, তারপরে আবার ডুব দিয়ে, এটা তিনি চাচ্ছেন না। চাচ্ছেন যে একবারে গা পরিষ্কার করে তারপরে উনি ডুব দিয়ে মানে গোসল শেষ করবেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি আমার গোসল করে যখন এক পর্যায়ে আমার গোসলটা শেষের দিকে চলে আসছে, তখন আমি ডাক দিই যে রিয়াজ ভাই, তোমার শেষ নেই? এরকম একটা প্রশ্ন করি। তো প্রশ্ন করার পরে আসলে কোনো সাড়া পাই নাই আমি, তখন আমি ভাবছিলাম হয়তো উনি রুমে চলে গেছেন, এই জন্য আর গুরুত্ব দিই নাই। কারণ হঠাৎ করে উনি নাই, হয়তো ভাবছি ওনার গোসল শেষ, উনি চলে গেছেন। কারণ আমি তো এর ভিতরে পুকুরে নামতেছি, ডুব দিতেছি, আবার উঠতেছি, বা এই দিন আমি একটু বেশি ডুবাইছিও, যখন আমার একটু সময় লাগছে। আচ্ছা যাই হোক,
তো এর মধ্যে কিন্তু আবার আমার সাথে আমি গোসলে আসার পরে বা আমরা যখন গোসল করতেছি এক পর্যায়ে কিন্তু এই আমাদের গুফরান, অর্থাৎ সে হচ্ছে ওই রিয়াজ ভাইয়ের এলাকারই মানুষ, রাজনগর উপজেলার এই টেংরা বাজারের ইলাসপুর গ্রাম, ইলাসপুর গ্রামে, ইলাসপুর গ্রামের এই মানে পাশাপাশি গ্রামের একসাথে তারা থাকেন, আরো 5-6 জন আছে। এই 5-6 জন ছাত্র, তারা সবাই ছোট, রিয়াজ ভাই একটু বড় হিসাবে তাদের ফ্যামিলি থেকে রিয়াজ ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি তাদেরকে দেখে শুনে রাখবা। তো এই 5-6 জনের দায়িত্ব নিয়ে এসেছিলেন রিয়াজ ভাই, তার মধ্যে একজন হচ্ছে গুফরান। তো সেও কিন্তু আমরা গোসলে থাকতে থাকতে সেও গোসলে আসছে। তো আসার পরে সে মানে কি দেখছে বা কিভাবে পাইছে সেটা সে নিজের মুখ থেকে উল্লেখ করবে। আমি যখন কাপড়, তুমি সিলেটি ভাষায় কইলাও, সমস্যা নেই। বাড়াইছে কাপড় লইয়া বাড়ানি পরে আমি আইসি ফুকরি ঘাটও গোসল কাপড় দিতাম, আমার কাপড় যেগুলো ময়লা হয়েছে আমি ওগুলো দিতাম হয়ে আইসি ফুকরি ঘাটও। আওয়ার পরে দেখছি তাই গোসল করটা মানে গা ঘষেগা। তো আমি আবার কইছি যে রিয়াজ ভাই নমাজের সময় গেছে, রুষাই ও জুতারা সিঙ্গালে আইরাম পরে মাই খাইবে। তো তাই হয়েছে তুই যা আমি আইরাম কয়া বাদে তাই আমি আইসি কাপড় দইয়া বাদে তাই নাইছেন, তাই গাইছি যে রিয়াজ ভাই হই, তা তাই হয়েছে যে গাটো তো না দেখছি যে তাই মনে আগে আমার আগে আইসে। এরপরে আমরা তেমন খুঁজুজ করছি না, হয়তো আইবার রুমাইয়া কাপড় বলে আইবার খানকাত। এরপরে যখন প্রায় আসর বাদে যখন তাই আমরা খুঁজিয়া পাইলাম না, তো আমরা খোঁজ করছি তাই নয়, আমরা 2 জন আসলাম, প্রথমে 2 জনে খোঁজ করছি, বাদে বাকি সবাই জানতে। প্রথমে খোঁজ আসতে আমরা যখন পুকুরি ঘাটে যাই তখন তাই নয় কাপড় চোপড় যেটা পুকুরি পাড়া যেটা কাপড় লইয়া গেছে গোসল করতে পারে, সে কাপড় গুলা রাখা দড়ির উপরে, আর তাই জুতাটাও ফালাই গেল। তো এটা দেখা মানে তো আমরা সাবান সব মানে গোসল যেতালে এসে সব ফালাই গেল। এটা দেখা বাদে আমরা হুজুরের কাছে খবর দেই, হুজুর তারা বাদে হুজুর তারা হচ্ছে না হরিয়া সিসিটিভি দেখতে আসলো রঞ্জনে ঘটনাটা ঘটছে। আমি যখন রিয়াজ ভাইরে ডাক দিছি, রিয়াজ ভাই তোমার শেষ নেই, কোনো সাড়া পাই নাই, তখন আমি ভাবছি হয়তো রিয়াজ ভাই রুমে চলে গেছেন। আমি আমার গোসল শেষ করে আমিও রুমে চলে যাই। রুমে যাওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করছে যে আসল ভাই রিয়াজ ভাই আইছেন না? আমি তখন বলছি হয়তো উনি আমার আগেই তো চলে আসার কথা, ওনাকে তো আমি মানে ঘাটে আর পাই নাই। তখন সেও ভাবছে বা আমিও ভাবছি হয়তো উনি নামাজে চলে গেছেন বা অন্য কোনো কাজে গেছেন, আমরা এতটা গুরুত্ব দিই। এখন তিনি তো সিনিয়র একজন মানুষ বা বুঝদার মানুষ, হারানোরও কোনো সম্ভাবনা নাই। তো গোসল করার সময় আসলে এই এখানে কিন্তু হাজার হাজার ছাত্র, অর্থাৎ প্রায় 3 থেকে 4 হাজার ছাত্র এখানে আমরা সাদিস পরীক্ষার্থী হিসেবে এসেছি। তো সবার এই 3 থেকে 4 হাজার ছাত্রের মধ্যে কিন্তু সবাই মানে অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু আমরা জোহরের নামাজের আগ মুহূর্তে গোসল করি। তো যার কারণে আমরা পুকুরে প্রচুর পরিমাণে ভিড় হয়, শত শত স্টুডেন্ট, কেউ গোসল করতেছে, কেউ আসতেছে, কেউ যাচ্ছে, এরকম একটা রানিং অবস্থায় থাকে, প্রচুর পরিমাণে স্টুডেন্ট, ভিড় থাকে এখানে। মানে কাপড় ধোয়ার মতো জায়গা পাওয়া যায় না যে কাপড়টা যে আমরা ধুবো, এত প্রচুর পরিমাণে মানুষ থাকে। এত সব মানুষের ভিড়ের মধ্যে আসলে হঠাৎ করে রিয়াজ ভাই কখন যে গায়েব হয়ে গেলেন। আমাদের আসলে দুর্ঘটনা কিন্তু আমরা গোসলে থাকা অবস্থায় মানে দুর্ঘটনাটা ঘটছে। কারণ আমি যখন গোসল শেষ করে যখন বলি যে রিয়াজ ভাই আপনার শেষ নেই, আমার শেষ, তখন কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। আসলে তখনই তিনি পানিতে অলরেডি চলে গেছেন, মানে ডুবে বা ঘটনাটা আর কি ঘটে গেছে তখনই। তো আমি এটাই বলতে চাইতেছি যে আসলে এত সব মানুষ আমরা ছিলাম, কারো চোখে পড়েনি, অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকেই, আল্লাহ পাক হয়তো আমাদের চোখকে ফাঁকি দিয়ে উনাই রিয়াজ ভাইকে নিয়ে গেছেন যাতে আমরা না দেখতে পারি। বা যদিও তিনি মানে সাঁতার না জানতেন, হাবুডুবু খাইতেন বা পানি খাইতেন, তখন তো তিনি পানির মধ্যে ঝাপটাঝাপটি করতেন, তখন তো আমাদের চোখে লাগতো। কিন্তু আসলে তিনি ঝাপটাঝাপটি করেননি বা কোনো চিৎকারও দেননি, মানে হঠাৎ করে মানে তিনি নাই, নীরব। আমার মনে হয় তিনি হঠাৎ করেই পানির নিচে চলে গেছেন বা পানির নিচেই ওনার দুর্ঘটনাটা ঘটে গেছে। যাই হোক, বাকিটা সবকিছু আল্লাহ পাক তিনি ভালো জানেন। আর এত মানুষের মধ্য থেকে তিনি চলে গেছেন, এটা আসলে এখানে সন্দেহের কিছু নেই। এখানে কোনো মানে ব্যক্তিগত কোনো
আক্রোশে কেউ কোনো কিছু করেনি, কারণ এখানে শত শত স্টুডেন্ট ছিল। তারপরে তো আমরা জোহরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পরে আমাদের বড় সাহেব তরবিয়তের ক্লাস হয়, তরবিয়তের ক্লাস করেছি, করার পরে আমাদের এই আম্মস্ক হয়, আম্মস্কের ক্লাসও করেছি। করার পরে আম্মস্কের ক্লাস শেষ করে যখন আমরা আসরের নামাজে যাই, তখন সে একবার আমাকে সিগন্যাল দিছে যে রিয়াজ ভাই কই, রিয়াজ ভাইরে তো পাইলাম না। তখন আমি ভাবছি হয়তো উনি আছেন, হয়তো ক্লাস করেছেন বা অন্য কোনো জায়গায় গেছেন বা দোকান দেখানে হয়তো গেছেন, আশেপাশে হয়তো থাকতে পারেন। তারপরে যখন আসরের নামাজ শেষ হয়, তারপরে একটা আম্মস্ক হয়, শেষ আম্মস্ক যেটা সেটা হয়, সেটা হওয়ার পরে আমরা এই ইফতারের লাইনে চলে যাই। আমরা ইফতারও নিয়ে নিই। আমি এর আগ পর্যন্ত মানে হয়তো তারা খোঁজাখুঁজি করতেছে, কিন্তু আমি আসলে জানছি না বা জানি না। তারা প্রচুর পরিমাণে খোঁজাখুঁজি করছে, সারাটা মাদ্রাসা, সারাটা খানকা, পুকুরঘাট, সব জায়গায়, বাজারঘাট, সব জায়গায় তারা খোঁজাখুঁজি করছে এর ভিতরে কিন্তু। তো আমরা যখন ইফতার করে শেষ করি বা মাগরিবের নামাজ শেষ করি, তখন সে আমারে বলছে যে রাসেল ভাই, আমরা তো রিয়াজ ভাইরে পাইলাম না, আর পুকুরে ঘাটে গেছিলাম, আমরা গিয়া যেন তাই গোসল করছেন, যেখানে সাবানা ছিল, জুতা ছিল, কাপড় সবকিছু পাইছি, কিন্তু উনারে পাই নাই। তখন আমার মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তখন আমরা খাবারের লাইনে যাচ্ছিলাম। তখন আমি ওরে বললাম, আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা খাবারটা সেরে নেই, তারপরে আমরা হুজুরের কাছে যাব সবাই মিলে। তারপরে আমি যাই, খাবারের লাইনে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আসতেছি। আমার তখন মাথায় চিন্তা ঢুকছে যে আমাদের কামরার যে সহকারী নাজিম আছেন, যিনি, যেহেতু তিনি ছিলেন নাজিম, কামরা নাজিম, তো কামরা সহকারী আরেকজন নাজিম আছেন। তো আমার ধারণা যে আমি ওনাকে নিয়ে হুজুরের কাছে যাব, যেহেতু উনি সহকারী কামরা নাজিম, আর আমারও ফরিক সহকারী নাজিম যিনি আছেন, ওনাকেও নিয়ে যাব। এই উদ্দেশ্যে আমি রুমের দিকে যাচ্ছিলাম। তখনই গুফরান সহ আরো যারা ছিল 5-6 জন, যারা রিয়াজ ভাইয়ের আন্ডারে ছিল, তারা আমার কাছে আসছে যে রাসেল ভাই, আমরা হুজুরের কাছে গেছিলাম, হুজুর এখন যেহেতু তোমার সাথে রিয়াজ ভাই গোসলে গেছে, এখন তোমার হুজুর ডাকতেছেন। তখন আমি আর রুমে যাইতে পারি নাই, সরাসরি চলে গেছি হুজুরের কাছে। তো হুজুরে যাওয়ার কাছে হুজুরের পার্সোনাল রুমে নিয়ে গেছেন, আমি সহ গুফরানকে নিয়ে গেছেন, আরো যে কয়জন আসলাম আমাদেরকে নিয়ে গেছেন। তারপরে আমাদের কাছ থেকে বিস্তারিত জানছেন হুজুর কিভাবে কি হয়েছে। তখন এই যে এতক্ষণ আমি আপনাদেরকে যা বলছি তাই আমি হুজুরকে বলেছি। বলার পরে হুজুর বলছেন, আচ্ছা ঠিক আছে। এখন ও গুফরানের কাছ থেকে নাম্বার নিয়ে রিয়াজ ভাইয়ের বাড়িতেও ফোন দিয়েছেন, কথা বলেছেন, বা আরো আত্মীয় স্বজনের কাছে গিয়েছে কিনা খোঁজ নেওয়ার জন্য বলেছেন। তখন তারাও জানায় যে না, তাদের বাড়িতে যায় নাই বা অন্য কোথাও যায় নাই। আর গেলে তো মোবাইল সাথে করে নিত, মোবাইল, মানিব্যাগ ওর কামরার রুমের মধ্যে রয়ে গেছে, সবকিছু রুমের মধ্যে আছে। তার মানে সে যে গেছে এটার কোনো প্রমাণ নাই। তারপরে কিছে, এখন আমরা হুজুরকে আবেদন করি যে হুজুর, যেহেতু মাদ্রাসার মধ্যে সিসি ক্যামেরা আছে, তো আপনারা দয়া করে যদি একটু সিসি ক্যামেরাটা চেক করেন, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো কি হয়েছে ঘটনা। তারপরে হুজুর আমাদেরকে নিয়ে সিসি ক্যামেরা রুমে গেলেন। এর ভিতরে কিন্তু আমার যে ফরিক সহকারী নাজিম, সেও চলে আসছে, সে খবর পাইছে, পেয়ে চলে আসছে। এবং কামরার যে সহকারী নাজিম, আমি যাদের কাছে যাইতে চাইছিলাম, তারাও কিন্তু চলে আসছে অলরেডি। আসার পরে আমরা সবাই মিলে যৌথ ভাবে আমরা তখন ইয়েতে যাই, সিসি ক্যামেরা রুমে যাই, হুজুর আমাদেরকে নিয়ে যান। কারণ যেহেতু হুজুর বলতেছেন যে হুজুররা তো আর চিনে না, আমরা দেখলে চিনবো, তো এই জন্য আমাদেরকে নিয়ে গেছেন। তখন আমরা সিসি ফুটেজ চেক করি। আমরা যে গোসলে গেছি, আমার পিছনে যে রিয়াজ ভাইও গেছে, এটা দেখা গেছে। এবং আরেকজন যে আমাদের আব্দুল লতিফ, আমাদের কামরার, আমরা 3 জন গেছি, 3 জনকেই দেখা গেছে আমরা যাইতে। আবার আমরা কিন্তু ঘন্টা 1.5 ঘন্টার মতো আমরা সিসি ক্যামেরা চেক করেছি। গুফরানো আসিল, সে সিসি ক্যামেরা দিকে চাইতে চাইতে তার ঘাড়ে ব্যথা হয়ে গেছে। মানে লং টাইম আমরা সিসি ক্যামেরা চেক করেছি ফুল গোসলের। যত মানুষ আমরা গোসলে গেছিলাম, সবাই গোসলে গেছি ঠিকই, আবার সবাই রিটার্ন চলে আসছি, কিন্তু রিয়াজ ভাই রিটার্ন আসে নাই। আমরা একজন একজন করে সবাইকে দেখছি সিসি ফুটেজে, সেখানে কিন্তু রিয়াজ ভাইকে দেখা যায় নাই। তখন গিয়া হুজুরদের মনে বা আমাদের মনে সন্দেহ রাখছে, তাইলে নিশ্চয়ই পুকুরের মধ্যেই হয়তো খুঁজলে পাওয়া যাইতে পারে। তখন হুজুররা কি করলেন, এর ভিতরে কিন্তু যে বিভিন্ন যারা ডুবুরি আছেন বা জাল যাদের কাছে আছে, তাদেরকে ফোন দিয়েছেন তাড়াতাড়ি আসার জন্য, ইমার্জেন্সি মানে ইয়ে করার জন্য। তাছাড়া একজন হুজুরের বাসায় জাল ছিল, এটাও আনানো হয়েছে। তো আনানোর পরে আমরা 3 জন আসিলাম সিসি ফুটেজে, গুফরান, আমি এবং আমার সহকারী যিনি নাজিম ছিলেন, অর্থাৎ কামরান সহকারী যিনি নাজিম ছিলেন, রিয়াজ ভাইয়ের সহকারী যিনি ছিলেন তিনি। তো আমাদেরকে হুজুর রুমে রাখছেন। রুমে রেখে হুজুরা বলছেন, তোমরা সিসি ফুটেজ ভালো করে দেখো, আমরা পুকুর ঘাটে যাচ্ছি। তো হুজুররা পুকুর ঘাটে যান। আমাদের মাদ্রাসার যে অফিস সহকারী 2 জন
দুইজনকে নিয়ে যান। তো তারা পুকুরের মধ্যে বিভিন্ন জায়গা চেক করে, লাইট দিয়ে চেক করে, তারপরে পানিতে নেমে চেক করে, তারপরে হুজুরের বাসা থেকে যে জালটা আনানো হয়েছে ওই জাল দিয়েও মানে একবার ফালানো এক সাইডে একজনে জাল ফালাইছে, আরেক সাইডে আরেকজন গেছে ডুব দিয়া খোঁজার জন্য। তো জালের মধ্যে কোনো কিছু পাওয়া যায় নাই। তো পাশে যিনি আরেকজন গেছিলেন ডুব দিয়ে চেক করার জন্য, উনি টের পাইছেন যে কিছু একটা ওনার শরীরে আছে, টের পাইছেন। হওয়ার পরে উনি পাড়ে চলে আসেন, আইসা যিনি জাল ফালাইছিলেন ওনাকে সাথে নিয়ে দুইজনে একসাথে আবার পুকুরের যেখানে ওনারা টের পাইছেন সেখানে গেছেন, গিয়ে তুলছেন। দেখা গেছে রিয়াজ ভাইকে পাওয়া গেছে পানিতে। তো এই আসলে যেখানে পাওয়া গেছে সেটা একেবারে যে পুকুরের মাঝখান তা না, পুকুরের পাড় থেকে কিছুটা সামনেই, মানে একেবারে পাড়ের সাথে না, আবার একেবারে পুকুরের মাঝখানে না, গভীরে না, ঠিক এর মাঝামাঝি জায়গায়। তারপরে দুইজন মিলে লাশটা নিয়ে আসেন, আসার পরে একটা রুমের মধ্যে ঢুকানো হয়। তখন কিন্তু আমরা পুকুর পাড়ে ছিলাম না, আমরা কিন্তু এটা পরবর্তীতে সিসি ফুটেজে দেখেছি। আমরা সিসি ক্যামেরার রুমে আছিলাম, আমাদেরকে তো রুমে রাখা হুজুররা গেছিলেন লাশ তোলার জন্য। তারপরে হুজুররা আসে আমাদেরকে সিগন্যাল দেন যে আর সিসি ফুটেজ দেখা লাগবে না, তোমরা রুমে চলে আসো। তখন আমাদেরকে নিয়ে যান, নিয়ে দেখেন আমরা যেখানে লাশ ঢুকানো হয়েছে, মানে যে রুমে তুলো হয়েছে এই রুমে আমাদেরকে নিয়ে যান। তখন আমরা দেখে নিশ্চিত হই যে এটাই রিয়াজ ভাই। এই হচ্ছে মানে মরা পর্যন্ত, মানে পর্যন্ত আমাদের, আমরা যা শুরু থেকে আমরা যারা জড়িত ছিলাম, তারপরে এই পর্যন্ত বর্ণনা। তারপরে কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ তারা থানায় যোগাযোগ করেন, সেখান থেকে পুলিশ আসে, এসে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে, আমাদের জবানবন্দিও নিছে, আমাদের সাক্ষী হিসাবে আমাদের নাম নিছে, গুফরানের নাম নিছে, আমার নাম নিছে, এবং গুফরানের এলাকার আরেকজন নিছে মুহাইমিনের নাম। তারপরে আমাদের কামরার যে সহকারী নাজিম ছিলেন তার নামও সাক্ষী হিসেবে নিছে, তারও জবানবন্দি নিছে। নেওয়ার পরে পুলিশ ওই গুফরানের কাছ থেকে নাম্বার নিয়ে রিয়াজ ভাইয়ের বাড়িতে ফোন দিছে। পুলিশের দায়িত্বে যারা আছেন, অফিসাররা যারা ছিলেন, ওসি সাহেব যিনি ছিলেন তিনি ফোন দিচ্ছেন, নিজে ফোন দিয়ে বলছেন যে আপনারা একটা গাড়ি নিয়ে আসেন, এসে লাশটা নিয়ে যান। মানে এই পর্যন্ত কত হয়েছে যে ওনারা যাতে একটা গাড়ি নিয়ে আসে এবং এসে লাশটা নিয়ে যায়। অর্থাৎ ওই সময় কিন্তু পোস্টমর্টমের কথা কোনো কিছু উল্লেখ করেনি পুলিশ। পরবর্তীতে হয়তো তারা সিদ্ধান্ত নিছে যে এটা পোস্টমর্টম করতেই হবে, এবং তাদের ফ্যামিলির যারা আসছেন তাদের সাথে কথা বলেই তারা সিদ্ধান্ত নিছেন। এটা এখন এটা আইনের বিষয়, মানে তারা একটা নির্দিষ্ট সূত্র জানতে চায় যে আসলে সে কিভাবে মারা গেছে, এই জন্যই তারা করার, মানে পোস্টমর্টম করার সিদ্ধান্ত নিছে আর কি। পরবর্তীতে পোস্টমর্টম হওয়ার পরে এর ভিতরে কিন্তু যে আমাদের যে ফুলতলি সাহেব বাড়ির ছোট সাহেব আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব, তিনি কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের এই সাহেব বাড়িতে রিয়াজ ভাইয়ের প্রথম জানাজা হবে। তিনি এই লাশ ধোয়ানোর জন্য এবং গোসল করানোর জন্য গরম পানি এবং সবকিছুর ব্যবস্থা করেছেন, আমাদের সামনে সবকিছু রেডি করেছেন যে এখানে প্রথম জানাজা হবে, এইরকম একটা প্রিপারেশন নিছেন। কিন্তু যখন পোস্টমর্টমের সিদ্ধান্ত হয়, পুলিশ বলে যে না, আমরা তো পোস্টমর্টম করবো, এটা লাশটা নিয়ে যেতে হবে, যার কারণে আর আসলে লাশ গোসল করানো হয়নি বা জানাজা করানো হয়নি, সুযোগ হয়নি আর। তো এটা সম্ভবত জকিগঞ্জ পোস্টমর্টম করা হয়, সেখান থেকে পোস্টমর্টম করে সরাসরি লাশ আবার তাদের বাড়িতে বিকালবেলা শুক্রবার পরের দিন শুক্রবার বিকালে পাঠানো হয়। তো সাহেব বাড়ি থেকে হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি সাহেব তিনিও গিয়েছিলেন, আরো ওনার সাথে মানে সাহেব বাড়ি থেকে অনেকে গেছেন, গিয়ে জানাজা অংশগ্রহণ করেছেন, এবং রেদওয়ান সাহেব নিজে রিয়াজ ভাইয়ের জানাজা পড়াইছেন। তো এই পর্যন্ত ছিল আমাদের কাছে রিপোর্ট। আপনারা অনেকেই জানতে পেরেছেন যে আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী ছিলাম, এবং আমি পোস্টও করেছি ফেসবুকে, এবং অনেকেই আমার জবানবন্দি রেকর্ড করেছেন, ভিডিও আকারে রেকর্ড করে ফেসবুকে ইউটিউবে ছেড়েছেন, যার কারণে অনেকেই জানতে পেরেছেন যে রিয়াজ ভাইয়ের মৃত্যুর এই প্রত্যক্ষ সাক্ষী হিসেবে আমি রয়েছে। এই জন্য অনেকেই আমাকে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে বিভিন্ন মেসেজ দিয়ে, কল দিয়ে জানতে চাচ্ছেন যে সে কিভাবে কি হয়েছে, বিষয়টা ক্লিয়ার করে জানানোর জন্য। সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিও, আপনাদেরকে আসলে মানে বিস্তারিত খুলে বললাম আসলে কিভাবে কি হয়েছে। আশা করি আপনাদের মনে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। পরিশেষে একটা কথা বলতে চাই, রিয়াজ ভাই অত্যন্ত ভালো, সৎ এবং দায়িত্বশীল একজন ব্যক্তি ছিলেন। আমার কাছে যেটা মনে হয়েছে, একজন সৎ ব্যক্তি এবং দায়িত্বশীল ব্যক্তি ছিলেন।
আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আমরাও দোয়া করি। আসলে আমরা মনে করি বা বিশ্বাস করি যে যেহেতু তিনি পানিতে পড়ে মারা গেছেন এবং এটা ছিল রমজান মাস এবং রোজা অবস্থায় ছিল, তাছাড়া তিনি জোহরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, এক দুই, আবার তিনি কোরআন শিক্ষার জন্য কিন্তু বাড়ি ত্যাগ করে এখানে এসেছেন। কোরআন শিক্ষা অবস্থায় তিনি ছিলেন, রানিং অবস্থায় ছিলেন, রোজা অবস্থায় ছিলেন, রমজান মাসে ছিলেন এবং জোহরের নামাজের প্রস্তুতির অবস্থায় ছিলেন। তাছাড়া তিনি পানিতে ডুবে মারা গেছেন। সবকিছু মিলে আসলে পানিতে ডুবে মারা গেলে আমরা এমনিতেও জানি যে শহীদি মর্যাদা লাভ করা যায়। তো আমরা আশাবাদী যে তিনি বেহেশতের সর্বোচ্চ মাকাম আল্লাহ পাক ওনাকে দান করবেন, ওনাকে শহীদি মর্যাদা দান করবেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আমরা ওনার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।